প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আমাদের সাথে তিনজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন আবু সাইদ খান, জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে আছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনাকেও স্বাগত। আমাদের সাথে আরও আছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, আপনাকেও স্বাগত। সারোয়ার তুষার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আপনারা মৌলিক সংস্কারের কথা বলছেন, এখন তো সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, তো কোন সংস্কারগুলোকে আপনারা মূলত মৌলিক সংস্কার বলছেন? আপনাকে ধন্যবাদ এবং আমার দুইজন শ্রদ্ধেয় আলোচক, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। মৌলিক সংস্কার কথাটার মানে হচ্ছে যে যার মধ্য দিয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা যাবে, ক্ষমতা কাঠামোটা একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আসবে এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এক্সিকিউটিভ তথা প্রধান নির্বাহীর হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবে। কার্যকর সংসদ থাকবে, যেখানে জনগণের যারা প্রতিনিধিত্ব করবেন তারা জনগণের স্বার্থটা দেখবেন, দলের স্বার্থ কিংবা এখনকার যে অবস্থা সেখানে তো সংসদই কার্যকর থাকে না, ইভেন যখন সংসদ থাকে তখনও কার্যকর থাকে না। বিচার বিভাগ কোনো ক্ষেত্রে যদি এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকারের পক্ষে থাকবে। এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট, যে রাষ্ট্রীয় অ্যারেঞ্জমেন্ট, এটাই মৌলিক সংস্কার। এবং এইটাকে আমরা, যেটা কমিশন সহ আমরা নানা সময়ে বলেছি যে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, কমিশন এটাকে বলছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার উচ্ছেদ করে একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা, এইটা হচ্ছে মৌলিক সংস্কার। এবং তার করার কতগুলো পদ্ধতির কথা আমরা বলেছি, যার মূলত আছে যে বাংলাদেশের যে এক ব্যক্তিকেন্দ্রিক একটা ক্ষমতা কাঠামো আছে সংবিধানের মধ্য দিয়ে যেটা করা হয়েছে, এটাকে একটা গণতান্ত্রিক সংস্কার করতে হবে। এটাই হচ্ছে মৌলিক সংস্কার। সেটা কিন্তু একটা উদাহরণ দিতে পারেন যে যেগুলো করলে এক ব্যক্তি কেন্দ্রিক, যেমন এখানে ধরুন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ এখন প্রচণ্ডভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত। সরকারি দল যারা থাকে তারাই নিয়োগগুলো দিয়ে থাকে, সেট করে থাকে। এবং আরও বিশেষভাবে বললে প্রধান যিনি নির্বাহী তথা প্রধানমন্ত্রী, দলের প্রধান, যিনি দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী, তিনি আবার সংসদ নেতা, তার অনুগ্রহপ্রাপ্ত লোকেরাই আসলে এই সমস্ত প্রতিষ্ঠানে বসেন এবং যার একটা খুব ডেভাস্টেটিং ফলাফল হয়। আপনি একটা প্রতিষ্ঠানও আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভঙ্গিতে জনগণের হয়ে কথা বলে না, তারা সরকারি দলের অনুগত হিসেবে কথাবার্তা বলে। আরও সমস্যা হচ্ছে, ইভেন আমরা মন্দের ভালো হিসেবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আমরা কিন্তু পক্ষে, তবু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনি দেখবেন যে কারা কারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান হবেন। সেখানে বলা হয়েছে সাবেক বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, সাবেক বিচারপতি অথবা সাবেক প্রধান বিচারপতি। এগুলো কিন্তু স্বয়ংক্রিয়, আপনি কিন্তু বাছাই করতে পারছেন না, এরাই আসবে। ফলে এটা যেহেতু রাজনৈতিক দলগুলো জানে, তারা কি করে আগেই ওখানে, যেহেতু নিয়োগগুলো আবার তারা প্রভাবিত করতে পারে, তারা আগেই এখানে নিজেদের লোক বসানোর চেষ্টা করে। যেটা 96 থেকে 2001 সালের ওই সরকার, আওয়ামী লীগের ওই সরকার রুহুল আমিন সাহেব নামে একজনকে বসানোর চেষ্টা করেছিল। তারপরে KM হাসানকে বসানোর জন্য চতুর্দশ সংশোধনী করেছিল বিএনপি, এবং এর মধ্যে দিয়ে পরবর্তীতে এই যে ওইটার ফলাফল হিসেবে আপনার লগি বৈঠার তাণ্ডব, 1-11 এবং আওয়ামী লীগের এই ফ্যাসিবাদ, এই যে জিনিসটা যে আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। এবং নির্বাচন কমিশন এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে এখনও পর্যন্ত আমরা 53 বছর হয়ে গেছে একটা দেশের, কিন্তু পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, এটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল এবং বেসিক জিনিস একটা রাষ্ট্রের। যে এতে যদি অনেক সময় অনেকে বলে থাকেন যে দুইটা দল আছে, তারা যদি নিজেদের মধ্যে ক্ষমতার চালাচালি করতে থাকে 5 বছর পর, তাতে জনগণের ভাগ্যের খুব একটা পরিবর্তন হয় না। তবু তারা এই পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রগুলো অন্তত এলিট শ্রেণী বা শাসক শ্রেণী নিজেদের মধ্যে এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছে যে আমরা হানাহানি ছাড়া কীভাবে 5 বছর অন্তর শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক পথে ক্ষমতাটা হস্তান্তর করব। বাংলাদেশে এই ব্যবস্থাটা নাই। একেবারে 72 সাল থেকে আপনি দেখবেন কোনো সরকারকে এখানে পজিটিভ অর্থে গণ অভ্যুত্থান অথবা গণ আন্দোলন, নেগেটিভ অর্থে সামরিক কু ইত্যাদি ছাড়া তাদেরকে ক্ষমতা থেকে সরানো যায় নাই। এবং এই যে সামরিক কু কিংবা 1-11 মতো ঘটনা ঘটে, এটাও আপনি দেখবেন এর পেছনেও রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থার সংকট ইত্যাদি জড়িত থাকে। ওইটা ব্যর্থ হয় বলেই এই সামরিক কুর মতো ঘটনাগুলো ঘটে। ফলে এই অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে আপনার বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্র যে প্রতিষ্ঠিত হওয়ার কথা সেটা হতে দেয় নাই। একটা অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এটাকে আওয়ামী লীগ গত 15 বছর একটা চূড়ান্ত ফ্যাসিবাদে পরিণত করেছে। এটা থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে। এটা শুধু একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করার ব্যাপার না যে আমি এবার একটা যেহেতু ডক্টর ইউনূস সাহেব সর্বজন শ্রদ্ধেয় এবং বৈশ্বিকভাবে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিনি একটা সুষ্ঠু নির্বাচন না হয় আপনাকে দিয়ে যাবেন, এটা ওনার কমিটমেন্ট, বিশ্বের কাছে ওনার কমিটমেন্ট। তা এইবার দিয়ে গেলেন, এরপরে কি হবে? জি, এটা নিয়ে আপনার কাছে আসবো। আমি ABM মোশাররফ হোসেন, বিএনপির আসলে সংস্কার নিয়ে অবস্থানটা কি? বিশেষ করে মৌলিক সংস্কার নিয়ে তুষার যে কথাগুলো বললো, সেখানে কি বিএনপির কোনো দ্বন্দ্ব আছে? না, আমি মনে করি নেই। কারণ আপনি দেখবেন আসলে যে কোনো দেশে গণতন্ত্র ডিফেন্স করে এটা প্র্যাকটিসের উপর।
আমাদের বাংলাদেশের সংবিধান, এখানে আবু সাইদ ভাই আছেন, অনেক অভিজ্ঞ লোক। আপনি দেখবেন সংবিধানে কিন্তু অনেক ভালো ভালো কথা লেখা আছে, কিন্তু আপনার সেইটা কতটুকু প্রয়োগ করেন বা প্র্যাকটিস করেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু, যে আপনি রাষ্ট্রটা কীভাবে পরিচালনা করেন। এখানে সরোয়ার তুষাররা যেভাবে ইউটোপিয়ার মতো কথা বলে, আপনি রিয়েলিটি বাস্তবতার আলোকে সেটা নিরূপণ করতে হবে। আপনি আমার এই যে রাষ্ট্রের 3টা মৌলিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে তো আপনি বাদ দিতে পারবেন না, এগুলিকে রেখেই কিন্তু রাষ্ট্র কাঠামোকে আপনার পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে যদি কিছু গণতান্ত্রিক প্র্যাকটিসটা যদি আপনি করতে পারেন, তাইলে কিন্তু অনেক কিছু আপনার, কারণ আপনাকে দেখেন যে আমাদের সংবিধানে স্পষ্ট ভাষা এখন কি আছে এই বর্তমান যে কনস্টিটিউশনে, যে আপনার জনপ্রতিনিধি কীভাবে নির্বাচিত হবে। জনগণের 166-তে যদি আপনি যান, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। এখানে সাংবিধানের কোনো ত্রুটি আছে? অথচ আপনি দেখবেন 2014, 2018, 2024 3টা নির্বাচন হয়ে গেছে, জনগণ ভোট দিতে পারে নাই। তো এটা দোষটা কাকে দেবেন? কনস্টিটিউশনকে না প্র্যাকটিসকে? ডিপেন্ড এখানে। আপনি যত ভালো আইন করেন, যত যা কিছু করেন, কিন্তু আপনি যদি সেটাকে প্রয়োগ না করেন, সেটা যদি প্র্যাকটিস না করেন, তাইলে আপনাকে কোনো সংস্কার দিয়ে কাজ হবে না। যার জন্য বিএনপি মৌলিক কিছু যে সংস্কার কথা, আপনি দেখেন আমাদের রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা আমরা সংস্কার কথা বলেছি। এখানে সরোয়ার তুষাররা বা অন্যরা অনেকে সংস্কার শব্দটা খুব চটুল, এখন খুব, যেটা আমরা বলি মার্কেটে এখন ব্যাপকভাবে এটা জনপ্রিয়। কিন্তু আপনি কি সংস্কার করতে চান সুস্পষ্টভাবে কতজন বলেছে আপনি দেখেন। অথচ বিএনপি কিন্তু 2023 সালে 13ই জুলাই সুনির্দিষ্টভাবে বলেছে যে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র মেরামত করতে হলে আমরা এই জিনিসগুলি আমাদের বাংলাদেশের দরকার, আপনি লক্ষ্য করবেন। অথচ সেদের মধ্যে কি আছে? আমরা বলেছি বাংলাদেশে এই আজকের আমাদের অভিজ্ঞতায় যেটা বলে যে একটা দল যখন রাষ্ট্র পরিচালনা জনগণের ভোটে যায়, কিন্তু সে অনেকটা ফেসিস্ট হয়ে যায়। যার জন্য আমরা বলেছি আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পায়, তাহলে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। আজকে দেখেন বাংলাদেশে ভোট নিয়ে সবচেয়ে বড় হানাহানি যে কথাটি বলেছে কেয়ারটেকার গভর্নমেন্ট। আমরা বলেছি এইটা একটা পার্মানেন্ট গভর্নমেন্ট হবে, এটা দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশে দেখেন একটা ফেসিস্ট কখন হয়, এটা কিন্তু প্র্যাকটিসের উপর। শেখ হাসিনার সময় আপনি দেখবেন 3বার 4বার কোনো বিশেষজ্ঞ লোকরা বলতো, এই যে আপনাদের মধ্যে মিডিয়া আসে, হুই ইজ দ্য নেক্সট, শেখ হাসিনার পর তো বাংলাদেশ চলবে না, এটা অকার্যকর রাষ্ট্র পরিণত হয়ে যাবে। হয়েছে? ডক্টর ইউনূস কি চালাচ্ছে না বাংলাদেশটাকে? অর্থাৎ এই ধরনের কিছু ফোবিয়া তৈরি করা হচ্ছে যে হাসিনা ছাড়া চলবে না, আওয়ামী লীগ ছাড়া চলবে না। অর্থাৎ এই দিকগুলিতে বাংলা, বরং আপনাকে যদি আপনি সংস্কার করে দেশটাকে পরিচালনা করতে পারেন সেইটা হবে। সরোয়ার তুষারদের আরেকটা কথা আমরা একেবারে খুব বিনয়ের সাথে আমরা তাদের এটা প্রতিবাদ করি। ওনারা বলছে একই লোক প্রধানমন্ত্রী, দলের প্রধান, সংসদ দল থাকতে পারবেন। আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, গণতন্ত্রকে বিশ্বাস করেন, একটা দল কখন নির্বাচনে বিজয় হয়, সে তার একটা নির্দিষ্ট ম্যানিফেস্টো থাকে, জনগণের কাছে যায়। সে জনগণ যদি সেই ম্যানিফেস্টোকে সমর্থন করে, সেই দলটাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চায়, সুতরাং সেই দল নির্বাচন করবে কে তার প্রাইম মিনিস্টার হবে, কে তার দলের প্রধান হবে, কে সংসদ নেতা হবে। আপনি কি জোর করে তার উপর চাপিয়ে দেবেন? তাহলে শেখ হাসিনা যে ফেসিস্ট 15.5 বছর দেশটা চালিয়ে যাচ্ছে, তা আপনি সেই সুরে মিলিয়ে তো আপনি কথা বলবেন। তো সুতরাং জনগণের ক্ষমতায়ন যদি বিশ্বাস করতে হয়, তাহলে আপনি জনগণের রায়ের প্রতি আপনার শ্রদ্ধা দেখাতে হবে, তাহলেই মনে হয় গণতন্ত্রটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে। আপনার কাছে আসবো, এই প্রশ্ন নিয়ে আমি আলাদা সবাইকে প্রশ্ন করব, কিন্তু সাথে একটু বলে রাখি, মানে গত 15 বছরে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, অন্যতম আলোচনা হচ্ছে একই ব্যক্তি সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার ফলে যে ফ্যাসিস্ট রিজিম তৈরি হয়েছিল, এটা অন্যতম কারণ ছিল। এটার জন্য কিন্তু আমরা বলেছি না, এটা আপনার কাছে আসবো, এই প্রশ্নটা নিয়ে আলাদা করে আসবো। আমি আবু সাইদ খান, আপনি সংস্কার নিয়ে আপনি দেখেছেন তো, সংস্কার কমিশন হয়েছে, সেখানে বেশ কিছু প্রস্তাব এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের কোনো সমর্থন, কোনোটা আংশিক সমর্থন, কোনোটা প্রতিবাদ করছে। তা আপনি দুইজন যে নতুন একটি দল, ছাত্রদের বা শিক্ষার্থীদের একটা দল এনসিপি, তাদের বক্তব্য শুনলেন, বিএনপির বক্তব্য শুনলেন বা আরও শুনেছেন। এখন আপনি কি মনে করেন যে আমরা আসলে এই সংস্কারটা কতটা প্রয়োজন এবং যে পদ্ধতিতে আমরা যাচ্ছি ঠিক পথে যাচ্ছি কিনা? প্রথমত হচ্ছে আইনও দরকার এবং প্র্যাকটিসও দরকার, এবং দুটেরই সমন্বয় থাকতে হবে। যে ঠিক আছে অনেক আইন থাকলো কিন্তু প্র্যাকটিসটা হলো না, চর্চাটা হলো না, তাহলে কোনো লাভ হবে না। আবার আমাদের মতো দেশে তো আইনটা দরকার, একটা বাধ্যবাধকতার বিষয় রয়ে গেছে। যেমন ব্রিটেনে তারা তাদের এই প্র্যাকটিসের মধ্য দিয়ে তারা একটা যা চলে গেছে, সেটা লিখিতও নাই, সেখানে লিখিত সংবিধানও নেই। কিন্তু আমাদের দেশে কিন্তু ব্যাপারটা ওই রকম না, সেখানে বিষয়টা দরকার। যেমন ধরুন যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন রাষ্ট্রপতি থাকলেন, তখন উনি বললেন যে আমার মিলাদ পড়া আর কি জানাজায় হাজির হওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো এখানে তখন থেকেই সবার ভিতর আমাদের
বিভিন্ন মহলে আমরাও লেখালেখি করেছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার একটা ভারসাম্যটা দরকার। এক, 2 নম্বর হচ্ছে যে জিনিসটা, আরেকটা জিনিস এসছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত রকম পাওয়ার এক্সারসাইজ করেছেন এবং সেখানে মন্ত্রিসভার কাছে উনি দায়বদ্ধ ছিলেন না, মন্ত্রিসভায় ওনার কাছে দায়বদ্ধ ছিল। অর্থাৎ সেই জায়গাটা হচ্ছে যে এক ধরনের প্রধানমন্ত্রী কেন্দ্রিক ব্যবস্থাটা, এন্টারপ্রাইজ, এবং এটা মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলতে যেটা বোঝায় মন্ত্রী পরিষদের সেই ক্ষমতাটা ছিল না। তো এই জায়গাগুলোকে অ্যাড্রেস করাটা আমাদের দরকার। আরও কতগুলো জায়গা আছে যেগুলো, যেমন সাংবিধানিক যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো গড়ে ওঠে নাই, এগুলো কিভাবে গড়ে উঠতে পারে এবং তাদের নিয়োগ পদ্ধতিটা কী হবে। তো একটা সামগ্রিক পরিবর্তনের জন্য এই আইনগুলো দরকার, এই ধরনের সাংবিধানিক পরিবর্তন দরকার এবং সেই সঙ্গে চর্চার মধ্য দিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। তো এখানে যেটা প্রবলেমটা হচ্ছে যে এটা কিভাবে এটা বাস্তবায়নটা হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এখানে ঐক্যমত্য দরকার। এখানে আমরা থিওরিটিক্যালি ধরেন একটা দল কিংবা একজন ব্যক্তি সে দেশের একটা সামগ্রিক রূপকল্প এঁকে দিতে পারে, একটা সুন্দর দেশ কিভাবে চলবে, একজন যে কোনো একজন থিওরিটিশিয়ান সে এটা দিয়ে দিতে পারে। কিন্তু এখানে পলিটিক্সের ব্যাপারটা হচ্ছে এখানে তো এক ধরনের কনসেনসাস দরকার। এখানে সমস্ত রাজনৈতিক দল তাদের ভিতরে এই কনসেনসাস ছাড়া সেটা হবে না। সেইটা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ মনে হয়। সেই জায়গা থেকে হচ্ছে যে ব্যাপক সংস্কার, এটা আজকের এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের পক্ষে কতটুকু সম্ভব। হ্যাঁ, তবে পলিটিক্যাল পার্টিগুলো যদি ঐক্যমত্য হয় তো একটা অঙ্গীকারনামা হতে পারে, জাতীয় সনদ হতে পারে, না সেটাই বলা হচ্ছে, সেটাই তো লক্ষ্য, সেটা হতে পারে। কিন্তু কিছু ইমিডিয়েট সংস্কার দরকার, যে সেই ইমিডিয়েট সংস্কার ছাড়া যেমন নির্বাচনটাকে অবাধ সুষ্ঠু করার জন্য কিছু সংস্কার প্রয়োজন হবে। এখানে অ্যাডমিনিস্ট্রেশনকে সাজানোর জন্য, পুলিশি ব্যবস্থা ঠিক করার জন্য অনেকগুলো সংবিধান সম্পর্কিত না। যেমন ধরেন যে পুলিশটাকে ঠিক করবে, তো এইটার সাথে সংবিধানের খুব ব্যাপারটা নাই, কিংবা প্রশাসন এর সংস্কারের ক্ষেত্রেও সংবিধান কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু যেখানে যেমন নির্বাচনের প্রশ্নে সেখানে সংবিধানের ব্যাপার রয়ে গেছে। আর একটা হচ্ছে যে ক্ষমতা আসার পরে ইমিডিয়েট কতগুলো ব্যাপার, যে এখানে প্রধানমন্ত্রীর হাতে কিছু মানে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা থাকবে না, রাষ্ট্রপতির কাছে ক্ষমতা, এখানে একটা ভারসাম্য আনা হবে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ। কিংবা নিয়োগগুলা, যে সাংবিধানিক পোস্টের নিয়োগগুলো কি হবে, পরবর্তী নির্বাচন পদ্ধতি সম্পর্কে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বোধহয় সবাই একমত। আমার মনে হয় এখন আর দ্বিমত কারো নেই। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারটা কী পদ্ধতিতে কিভাবে গড়ে উঠবে, কেননা এর আগে তো বিচার বিভাগ এর ভিতর থেকে প্রশ্ন এসেছে যে এর মধ্য দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করা হচ্ছে, কিংবা বিচার বিভাগের সেখানে নিয়োগ প্রক্রিয়ায় যে প্রভাব সৃষ্টি করা হয়েছিল, এগুলো নিয়ে প্রশ্ন উঠেছিল। তো এই প্রশ্নগুলো যদি না থাকে সেটাই আপনার কাছে আবার আসবো। আমি সারা তুষার, বিএনপি নেতা মোশাররফ হোসেন যেটা বলেছেন, ইউটোপিয়া অনেক চিন্তায় আপনাদের ইউটোপিয়া, সেটা কতটা ইউটোপিয়া নাকি বাস্তবসম্মত সেটা একটু বলবেন। সাথে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা বা 2 মেয়াদে, এটা তার জীবদ্দশায় 2বার হতে পারবে নাকি টানা 2বার হতে পারবে, আপনাদের এইরকম প্রস্তাবনা আছে, তো সেটা কেন আপনারা চিন্তা করেছেন? আচ্ছা, প্রথমে ইউটোপিয়ার প্রশ্নটা হচ্ছে, আমরা যে ইউটোপিয়ার কোট আনকোট ইউটোপিয়ার কথা বলছি, এই ইউটোপিয়া সারা পৃথিবীতে যেগুলোকে আমরা পৃথিবীর স্ট্যান্ডার্ডে লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে চিনি বা স্টেট হিসেবে চিনি, সেখানে এগুলো বহুল চর্চিত। আর আমরা যে ডিস্টোপিয়ার মধ্যে আছি এই গত 15 বছর, মানে 53 বছর ধরে, তার মধ্যে একদম ডিস্টোপিয়ার সুপারলেটিভ ফর্ম যেটা আমরা গত 15 বছর দেখলাম, এবং এইটা যদি আমরা না চেঞ্জ করি, যে সংস্কারগুলোর কথা আসছে সেটা থেকে যাবে, ঠিক আছে? ফলে এই ডিস্টোপিয়া থেকে মুক্তি পেতে গেলে আমাদের এখন কিছুটা ইউটোপিয়ান হইতে হবে আর কি, যে ইউটোপিয়া পৃথিবীতে আবার আছে, ইন রিয়েল অনেক জায়গায় আছে। এইটা হচ্ছে আমাদের পজিশন, যে আপনাকে এই জিনিসগুলো করতে হবে। এটা কারো কাছে ইউটোপিয়া মনে হতে পারে, ঠিক আছে, কারণ ব্যাপারটা যদি এরকম হয়, একটা পলিটিক্যাল কালচারটার সাথে সম্পর্কিত এটা, যে আমরা একটা দল ক্ষমতায় যাব এবং এই দলের হাতে সর্বময় ক্ষমতা থাকবে এবং আরও বিশেষভাবে দলের প্রধানের হাতে সকল ক্ষমতা থাকবে, তারাই মানে দল, সরকার, রাষ্ট্র, প্রশাসন এগুলোর আলাদা করা যাবে না, একটা উদ্দেশ্যেই তারা ধাবিত হবে, যেটা গত 15 বছর আমরা দেখলাম। এইটা যদি এইটার তো একটা মজা আছে, এটার যে একটা র পাওয়ার, এই পাওয়ারটার অনেকের ভালো লাগে আর কি, তো সেটার ক্ষেত্রে এটা ইউটোপিয়া মনে হতে পারে। কিন্তু আমরা আমাদের দিক থেকে বলেছি যে রাষ্ট্র, সরকার, দল
প্রশাসন, এগুলোর সেপারেশন দরকার। মানে সেপারেশন মানে যার যার আলাদা আলাদা রাষ্ট্রের অধীনে সরকার। এখানে দেখবেন সরকার রাষ্ট্রকে গিলে খেয়ে ফেলতে পারে, ঠিক আছে। এবং ভাই যেটা বলেছেন আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করি। উনি বলছেন যে জনগণ যদি একটা দলকে ভোট দেয় তাহলে ওই দল ঠিক করবে কীভাবে কী হবে। এখন জনগণ আপনাকে ভোট দিয়েছেন মানে এই না যে জনগণ একই লোককে বারবার দেখতে চায়। জনগণ আপনাকে ভোট দিয়েছে এই না এর মানে যে আপনি ওই যিনি সংসদ নেতা তিনি প্রধানমন্ত্রী এবং তিনি দলের প্রধান, এটা জনগণ মানে এটার পক্ষে। আপনি জনগণকে জিজ্ঞেস করে দেখেন, এটা জিজ্ঞেস করার তো অন্য পদ্ধতি আছে। মুশকিলটা হচ্ছে কি যে ডেমোক্রেসি সম্পর্কে একটা খুব ভুল ধারণা আমাদের রাজনৈতিক দলগুলোর আছে। সেটা হলো জনগণ যখন নির্বাচন আসলে, অবশ্যই নির্বাচন আসলে জনগণ ভোট দেবে। জনগণ কিন্তু খুবই র্যাশনাল। আপনি তাকে সংসদ নির্বাচনের জন্য ভোটে আহ্বান করলে সে গিয়ে সংসদ নির্বাচন ভোট দিয়ে আসবে। আপনি যদি তাকে আবার সংস্কারের জন্য আলাদা করে প্রশ্ন করেন সে আলাদা করে আপনাকে রেসপন্স করবে। এখন আমাদের দলগুলোর সমস্যা হচ্ছে দেখবেন যে কারণে তারা সংবিধান সংশোধনীগুলো করে এবং ভয়ঙ্কর সব ফান্ডামেন্টাল মানে বাংলাদেশে প্যাচগোছ লাগিয়ে ফেলেছে তারা এই সংশোধনী করতে গিয়ে। ওইটার পেছনে এই চিন্তাটা আছে যে আমাকে যেহেতু জনগণ ভোট দিয়েছে 5 বছরের জন্য, আমি তো সংবিধানে যে কোনো কিছু করতে পারি, আমার কাছে 2/3 আছে। এবং এই 2/3টা আবার আপনি খেয়াল করবেন ভোটের পার্সেন্টেজে মানে কখনোই 40%-এর বেশি হয় না, টোটাল ভোটারের না। কিন্তু যারা ভোট দিতে টোটাল যারা ভোট দিয়েছে তাদের ওই কাস্টেড ভোটের আপনার 40% তারা ভোট পায়। এবং এইটাকে তার 2/3টা কীভাবে আমরা জানি, সীমানা পুনর্নির্ধারণের রাজনীতি এখানে আছে। যেখানে আপনার যে অঞ্চলে আপনার ভোট বেশি ওখানে আসন বাড়িয়ে দিবেন, যে অঞ্চলে আপনার ভোট কম সেখানে আপনি আসন কমিয়ে দিবেন। এর মধ্যে দিয়ে আপনি 2/3 অর্জন করে ফেলবেন। আপনি দেখেন 91 সালের বিএনপি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পায় নাই, 96 সালে আওয়ামী লীগ সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। কি এরপর কি ঘটলো? 2001-এর এসে ওভারহেলমিং 2/3 পেয়ে যাচ্ছে বিএনপি, 2008-এর আওয়ামী লীগ এসে 2/3 পেয়ে যাচ্ছে। এটার সাথে 2001-এর সীমানা পুনর্নির্ধারণের রাজনীতিটা আপনি খতিয়ে দেখেন, 2008-এর সীমানা পুনর্নির্ধারণ রাজনীতি খতিয়ে দেখেন। এটা কিন্তু একটা বড় ফান্ডামেন্টাল প্রশ্ন যেটা সামনে আসবে, এই সীমানা পুনর্নির্ধারণ কে করবে, এই প্রশ্নটা আমরাও তুলেছি। যাই হোক, এখন আপনাকে জনগণ সরকার হিসেবে আপনাকে পছন্দ করতে পারে, 5 বছরের জন্য আপনাকে ভোট দিতে পারে। এর মানে জনগণ আপনাকে এই ব্ল্যাঙ্ক চেক দেয় নাই যে আপনি 5 বছরে যে কোনো কিছু করবেন এবং বলবেন যে এইটা আসলে জনগণের পক্ষে আছে, কারণ সে তো আমাকে একবার ভোট দিয়েছে। এই কনসেন্টটা একক না বা মানে এককালীন না, কিছু কনসেন্ট আছে আপনাকে বারবার নিতে হবে। যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, এটা একটা খুবই ফান্ডামেন্টাল প্রশ্ন সংবিধানের। এটা 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে তাদের ইশতেহারে কিন্তু এটা ছিল না। আপনি ভোটার ছিলেন বা আমি ভোটার ছিলাম, তাহলে আমার জানার অধিকার আছে যে তত্ত্বাবধায়ক সরকারের, আমি তো তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে। সুতরাং আমি যাকে ভোট দিতে যাচ্ছি তাদের এই ব্যাপারে পজিশন কি সেটা জানার অধিকার আছে। আপনি যদি আমাকে না জানিয়ে তারপর ক্ষমতায় গিয়ে ওই আমার 2/3কে এক্সপ্লয়েট করে বলেন যে আসলে তো আমাকে লোকে 2/3 দিয়েছে সুতরাং আমি এখন তত্ত্বাবধায়কটা বাতিল করে দিতে পারি, এটা কিন্তু একটা বড় ধরনের প্রতারণা। এই জন্য আমরা এবার বলেছি যে সংবিধান সংশোধন করতে গেলে আপনাকে 2 হাউসের 2/3 তো লাগবেই, পাশাপাশি লাগবে হচ্ছে গণভোট, ঠিক আছে। এই যে গণভোটের ব্যাপারটা, গণভোট তো জিয়াউর রহমান সাহেব তো এসে ক্ষমতায় এসে গণভোট ব্যবহার করেছেন। এখন গণভোটের কথা বললেও বিএনপি এখন ঠাড়ে ঠুরে আমাদেরকে কীভাবে যেন তাকায়, বলে যে এই যে এটা নির্বাচন বানচাল করার রাস্তা। আমরা বলেছি যে আচ্ছা আসেন, আপনি যদি মনে করেন যে জনগণ এগুলো পক্ষে আছে, আসেন এই প্রশ্নে গণভোট করি। এটা কিন্তু নির্বাচন পেছানোর বা আগানোর কোনো সম্পর্ক নেই, নির্বাচনের জায়গা আছে। কিন্তু কোন জিনিস 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা, সাংবিধানিক কাউন্সিল, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ, সংবিধানের প্রশ্নে ইত্যাদি অনেকগুলো জিনিস আছে যেগুলো বহুল আলোচিত বাংলাদেশে। বিএনপি কিন্তু ঠিকই ক্রেডিটটা নেয় যে 2016 সাল থেকে আমরা সংস্কারের কথা বলে আসছি। কিন্তু আমি যতটুকু জানি যে এখন আপনি চাইলে বলতে পারবেন যে জিয়াউর রহমানের 19 দফা সংস্কার, যে কোনো দফাই তো সংস্কার, কিন্তু বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, এই কথাটা 2018 সালের আগে কেউ সেভাবে বলে নাই। 18 সাল থেকে এই জিনিসগুলো এসেছে, ঠিক আছে। বিএনপি এটা বলেছে, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি মানে এই সংস্কারগুলো যদি আপনি বলেন আমরা এটা সংস্কার করতে চাই, তাহলে আসলে জনগণ এই সংস্কারগুলোর ব্যাপারে কি পজিশন সেটাও আপনাকে আমলে নিতে হবে। এমনি মোশাররফ হোসেন, সারোয়ার তুষার যে প্রসঙ্গগুলো বলেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী যেটা আপনি বলতে শুরু করেছিলেন, আপনাদের অবস্থান যে পরপর দুইবার বলে না, প্রধানমন্ত্রী 2বার বেশি হতে পারবে না, কিন্তু আপনারা সেটার ব্যাপারে আপনাদের রিজার্ভেশন আছে। কেন রিজার্ভেশন? এবং একই ব্যক্তি কেন সরকার প্রধান, কেন দলীয় প্রধান এবং কেন সরকার প্রধান হবেন, যেটা অতীতে অভিজ্ঞতা আমাদের ভালো না, কিন্তু আপনারা কেন ওইদিকে আপনাদের নজর? আপনি দেখবেন সংসদীয় গণতন্ত্র যদি আপনি বিশ্বাস করেন, সংসদীয় গণতন্ত্র আপনার যে কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টোর উপর ডিপেন্ড করে। কারণ আপনাকে তো নির্বাচনে জিততে হবে, নির্বাচনে জিততে পারলেই তো আপনি আপনার কর্মসূচি বাস্তবায়ন করবেন। আর যদি নির্বাচনে আপনি জয়যুক্ত না হতে পারেন তাহলে তো আপনার কর্মসূচি বাস্তবায়নে কোনো করার সুযোগ নাই। যার জন্য দেখবেন যে কোনো রাজনৈতিক দল এখন এই যে আমেরিকার দিকে আপনি তাকান, ডোনাল্ড ট্রাম্পকে সামনে রেখেই কিন্তু তারা নির্বাচন করেছে, অথবা বাইডেনকে রেখে। ভারতের দিকে তাকান, নরেন্দ্র মোদীকে, অন্যদিকে কংগ্রেসের রাহুল গান্ধীকে রেখেছে। সারা পৃথিবীতে কিন্তু একটা ইন্ডিভিজুয়ালিটির একটা কিন্তু এখন গুরুত্ব বেড়ে গেছে। তো সুতরাং আপনাকে এখানে দেখতে হবে যে ওই দলটার ম্যানিফেস্টোটা কী এবং কোন ব্যক্তিকে কেন্দ্র করে জনগণ আস্থাটা রাখতে চায়।
তো সেটাকে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং ওই জনগণ যদি ওই লোকটাকে ট্রাস্ট করে যদি ভোট দেয়, তাহলে আপনি বলবেন এটা পরিবর্তন। আপনারা কি ম্যানিফেস্টোতে এইগুলো রাখবেন? অবশ্যই রাখবো আমরা। আমরা আমাদের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি বারবার প্রধানমন্ত্রী হবেন। না না, আমরা তো বলছি দুবার, আমরা তো দুবার। আমরা কিন্তু আপনি যদি রাষ্ট্র মেরামতের 31 দফা দেখেন, আমরা তো সেই সংস্কারের জন্য আমরা তো কমিটেড। এবং আপনি শুধু তাই না, আমরা তো অনলি নট অনলি প্রধানমন্ত্রীর বিষয়ে আপনাদের পরিষ্কার কি বলা আছে? আমাদের পরে অনধিকার 3 বারের বেশি না, বেশি না, মানে 2 বার হয়ে 3 বার হতে পারবে না, তাকে গ্যাপ দিতে হবে। মানে 2 বার, এরপর আবার 2 বার হতে পারবেন, আবার গ্যাপ দিতে পারবেন, আবার 2 বার। যেটা আছে ওয়ার্ল্ডে, যেমন আপনার ট্রাম্প হচ্ছে না, সে তো 2 বার নির্বাচন করেছে, আবার একবার গ্যাপ দিয়ে আবার এখন দাঁড়াচ্ছে। না না, হ্যাঁ 2 বার হেরে গেছে সে। না না, একবার হয়েছে প্রেসিডেন্ট, হেরে গেছে। হেরে গেলে তো আর প্রেসিডেন্ট হলো না তো। দুইবারই হতে, এরপরে ট্রাম্প দাঁড়াতে পারবেন না। এখন আপনি যদি একদিকে গণতন্ত্রের কথা বলবেন, আবার গণরায়কে আপনি শ্রদ্ধা করবেন না, এটা হতে পারে না। অন্যদিকে আপনি বেশ কিছু কথা এই যে সরার তুষারা বলে, আপনি দেখবেন আপনাকে তো এই যে সংবিধান বলা হচ্ছে তারা কনস্টিটিউশনাল চেঞ্জ, তারা বলছেন কনস্টিটিউশনাল চেঞ্জের তো স্বীকৃত কিছু ব্যবস্থা আছে। গণভোট, হ্যাঁ আমরা তো গণভোটে বিশ্বাস করি। আমরা দেখেন আমাদের 31 দফার মধ্যে আমরা বলেছি যে আপনি যে কোনো পরিবর্তন যখন ঘটেন, একটা রাজনৈতিক দল তার দলের স্বার্থ বা মেজরিটির স্বার্থে সংবিধানে অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা রাখে, 2/3 মেজরিটি হলে পারবে। কিন্তু তারপরও আমরা বলছি এই যে অ্যামেন্ডমেন্ট এটা কিন্তু আপনার গণভোটে দিতে হবে, যার জন্য আমরা কিন্তু 31 দফায় স্পষ্ট ভাষায় বলেছি গণভোটের পরিবর্তন করতে হবে। সুতরাং আমরা জনগণের মতামতকে কিন্তু আমরা শ্রদ্ধার মধ্যে আমরা রাখতে চাই। কিন্তু আপনি কিছু কিছু বক্তব্য যেমন এখন বলা হচ্ছে গণপরিষদ, কেন গণপরিষদ কখন হয়? আপনি তো একজন গণমাধ্যমের লোক। গণপরিষদ হয় যখন একটা নতুন রাষ্ট্র তৈরি হয়, তখন সেই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য মানে নতুন সংবিধান হয়, অথবা কোনো রাষ্ট্র যদি ফেল স্টেট হয়, অকার্যকর হয়, ব্যর্থ হয়ে যায়, তখন হয়। বাংলাদেশ কি এখন ব্যর্থ হয়েছে? বরং আমি সরওয়ার তুষারদেরকে বলি, তাদের মধ্যে একটা ডাবল স্ট্যান্ডার্ড আমরা লক্ষ্য করি। এটা ইজ দ্য কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। তারা একদিকে বলছে এটা বিপ্লব, বিপ্লব যদি হতো তাহলে বঙ্গভবনে গিয়ে এই যে আপনার সজীব ভুইয়া অথবা এই যে আসিফ মাহমুদ এরা কেন শপথ নিয়েছে? এটা তো নেওয়ার দরকার ছিল না। তারা বলতো যে আমরা আন্দোলন করে গণ অভ্যুত্থানের মাধ্যমে এটা হয়েছে, সুতরাং কনস্টিটিউশনাল গভর্নমেন্ট আমরা মানি না। বর্তমানে যে গভর্নমেন্টটা বাংলাদেশে চলছে, এই যে ওনারা যে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে, ইট ইজ দ্য কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। তো সঙ্গে আপনি একদিকে বলবেন আমি এটা মানি না, এটা ছুঁড়ে ফেলে দাও, নতুন সংবিধান রচনা করো, এটা তো হবে না। আপনাকে বাস্তবতার সাথে মিল রেখে আপনাকে কথাগুলি বলতে হবে। জি, আপনার কাছে আবার আসবো। আবু সাইদ খান, আপনি এই যে ক্ষমতার ভারসাম্যের কথা বলছিলেন, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন যে এই যে এনসিপির একটা বক্তব্য বা বিএনপির একটা বক্তব্য, জামাতের একটা বক্তব্য, কিন্তু ঐক্যের কথা আপনিও বলেছেন, কিন্তু সময় তো বেশি নাই, কিন্তু আপনাকে মনে হয় যে যদি ঐক্য না হয় তাহলে কি হবে? ঐক্য তো হতে হবে, তো একটা ঐক্যমত্য ছাড়া তো এটার তো সমাধান হবে না। বিএনপি বললো যে আমরা, এবং যেমনই করে বিএনপির বক্তব্যে বিএনপি থাকলো, জামাতের জায়গায় জামাত থাকলো, এনসিপির জায়গায় এনসিপি থাকলো, ঐক্যমত্য ট্রাই করলো, হলো না, কিন্তু নির্বাচন কি হবে না? না, এবার আমি আসি। জি, যেমন শেখ হাসিনার স্বৈর শাসনকে অপসারণের ক্ষেত্রে তো সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে, তো এখন ঐক্যবদ্ধ হতে পারবে না এমনটা তো হওয়া ঠিক না। তো আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে ঐক্যমত্য আছে, কিছু কিছু ক্ষেত্রে বিরোধ আছে। তো এখন প্রশ্ন হচ্ছে ঐক্যমত্যগুলোকে চিহ্নিত করা দরকার, যে এই ব্যাপারে তারা একমত আছে, সেগুলোকে চিহ্নিত করে অগ্রসর হওয়া দরকার। আর একটা হচ্ছে যেসব ব্যাপারে দূরত্ব আছে সেগুলোকে গোছানো জেনে আলাপ আলোচনা অব্যাহত থাকতে হবে। এমনকি তো নির্বাচন হয়ে গেলে, একটা নির্বাচন হয়ে গেলেই যে সব শেষ হয়ে যাবে কিংবা সমস্ত সংস্কার হয়ে যাবে এমনটা ভাববার কোনো নেই। কেননা তো অনেক সময় যেমন ধরুন ঐক্যমত্য হলেই যে হয় তাও না, যেমন 3 জোটের একটা রূপরেখা হয়েছিল, তো সেটা 90-এর গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে তারপরে পালাক্রমে আওয়ামী লীগ এবং বিএনপি দেশ শাসন করেছে, কিন্তু 3 জোটের রূপরেখা কিন্তু খুলেও দেখা নাই, এটা খুব বাস্তবায়ন হয়নি। তো এই যে ব্যাপারটা, তাহলে এখন ব্যাপার হলো যে ঠিক আছে আমরা আবার একটা অঙ্গীকারনামা করলাম, একটা ন্যাশনাল চার্টার হয়ে গেল, কিন্তু তারপরেও সেটা বাস্তবায়ন হবে সেটা তো কোনোই নেই। অতএব এখানে পলিটিক্সটা হচ্ছে, এখানে পলিটিক্যাল পার্টিকে ডিসিশন নিতে হবে, এবং রাজনৈতিক দল যদি এই ব্যাপারে প্রস্তুত না থাকে দেশের সামগ্রিক, তাহলে এটা সম্ভব না। এই জন্য কতগুলো কমন জায়গা তাদেরকে বের করতে হবে। এবং আপনার কাছে কি এটা মনে হয় যে ধরুন এই যে আগের বাংলাদেশ এবং 24-এর পরে যে বাংলাদেশ, 3 জোটের রূপরেখা, সুন্দর রূপরেখা ছিল, সেটা হলে কিন্তু 24-এর প্রয়োজন হতো না, কিন্তু 24-এ তো প্রয়োজন হয়েছে। বাংলাদেশের মানুষের মাইন্ডসেট কিন্তু
এখন একটু পরিবর্তন হয়েছে এবং এখন কিন্তু ইয়াং জেনারেশন অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনার মনে হয় রাজনৈতিক দলগুলো কি সেই শিক্ষা নিয়েছে বা ক্ষমতা এসে নাকি আবার সেই চার্টার হলো, সনদ হলো, কিন্তু ওইটা বস্তাবন্ধ থাকলো, তাদের মতো তারাই চালালো, এরকম সম্ভাবনা আছে? আমি তো আশাবাদী মানুষ, এই স্বপ্ন দেখতে চাই, এবং যে জনগণের যে আকাঙ্ক্ষা এবং জনগণ সামগ্রিকভাবে যে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান হয়েছে, মানুষ তো একটা স্বপ্ন নিয়ে এসছে। যেমন ধরুন একজন ভোটার, সে ভোট দিতে পারেনি, শেখ হাসিনার শাসন আমলের প্রতি তো বিভিন্ন, যেমন বৈষম্যের কারণে তো মানুষের ক্ষোভ ছিল, ছাত্রদের ক্ষোভ ছিল যে নিয়োগ চাকরিতে বৈষম্য আছে, তো সাধারণ মানুষের দ্রব্যমূল্য ইত্যাদি জীবনযাত্রা নিয়ে এক ধরনের কষ্ট ছিল, তো ভোট দিতে পারে নাই, তো সেটাও এক ধরনের কষ্ট ছিল, কথা বলতে পারছে না, রাষ্ট্র দ্বারা বিভিন্নভাবে লাঞ্ছিত প্রতারিত হচ্ছে। তো এই সমস্ত ক্ষোভ যন্ত্রণা এক রেখায় মিলেছিল এবং একটা অভ্যুত্থান হয়েছে। তো আজকে সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে তো একটা পরিবর্তন, জনগণ তো একটা পরিবর্তন চাইছে। এখন পরিবর্তনটা তো জনগণ করবে না, জনপ্রতিনিধিরা করবে। তো সেখানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ দরকার, মূল রাজনৈতিক দলগুলো, তো তাদের মধ্যে কতগুলো কমন জায়গায় আসতে হবে। এবং তার ভিতরে 1 নম্বর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে একটা অর্থবহ, সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই সঙ্গে কতগুলো জিনিস যেটা ব্যক্তিগতভাবেও আমি মনে করি যে ক্ষমতার একটা ভারসাম্যটা দরকার। যে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী সরকার, মানে এটা প্রধানমন্ত্রী সেখানে সরকার প্রধান এবং দল ইত্যাদি তার রয়ে গেছে, তারপরেও একটা রাষ্ট্রের ক্ষেত্রে একটা ভারসাম্য থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে প্র্যাকটিসগুলো খুব ব্যাপার। আইন ছাড়াও, যেমন ধরেন ভারতের আইনে তো একই ব্যক্তি সব দায়িত্ব, যেটা আমরা এটা বলছি যে সংসদীয় প্রধান, এক্সিকিউটিভ হেড, সংসদীয় দলের প্রধান এবং দলের প্রধান থাকতে পারবে না, এটা আমরা স্পেসিফিক বলছি, কিন্তু ভারতের আইনে নাই। কিন্তু তারপরেও ভারতে আমরা দেখলাম যে মনমোহন, তো উনি এক্সিকিউটিভ হেড, তো সেখানে সংসদীয় একজন নেতা ছিলেন, সোনিয়া দলপ্রধান, তো সেখানে প্র্যাকটিসটা একটা হয়েছিল। অতএব সেখানে হচ্ছে রাজনৈতিক দলের প্র্যাকটিসটা এবং তারা কি মিন করে এবং তারা কি পদক্ষেপ গ্রহণ করবে, এর ভেতর দিয়েই অনেক কিছু কিন্তু নির্ভর করছে। স্যার তুষার, এই আপনারা সংবিধানের মূলনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন কেন? আচ্ছা, তার আগে গণভোটের একটা ব্যাপার বলি। বিএনপির 31 দফায় গণভোটের কথা আছে, কিন্তু সেটা কিন্তু সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের পক্ষে বিএনপি সেরকম নয়। তারা সংস্কার কমিশনে গিয়ে বলেছে সংবিধান সংস্কারের ক্ষেত্রে বা সংশোধনের ক্ষেত্রে গণভোটের দরকার নেই। তারা এমনিতে ওভারঅল হয়তো গণভোটের পক্ষে আছে। মূলনীতির প্রশ্নটা হচ্ছে, আপনি দেখবেন বাংলাদেশের মূলনীতিগুলোতে রাষ্ট্রের সংবিধান হচ্ছে জাতির বা জাতীয় দলিল, ন্যাশনাল একটা চার্টার, কিন্তু এখানে বাংলাদেশে বারবার যে মূলনীতিগুলো এসছে সেগুলো হচ্ছে দলীয় মূলনীতি। প্রথমে আওয়ামী লীগ তার দলীয় মূলনীতি এখানে বসিয়ে দিয়েছে, যে 72 সালের 19 ফেব্রুয়ারিতে শেখ মুজিবুর রহমান একটা সমাবেশে বললেন যে এই 4টা জিনিস আমাদের দলের মূলনীতি, সেটাই সংবিধানে সন্নিবেশিত হলো, সেটাই পরে বাকশালের মূলনীতি হলো। পরবর্তীতে আবার বিএনপি এসে একটাকে প্রতিস্থাপন করে নিজেদের যেটা তারা মনে করে যে মূলনীতি হওয়া দরকার সেরকম একটা জিনিস বসিয়ে দিল। মানে দলের আইডিয়াগুলো, দলের মতাদর্শগুলোই মূলনীতিতে বসছে, ঠিক আছে? এবং এটার ক্ষেত্রে জনগণ এটার পক্ষে আছে কিনা যাচাই করার কোনো পদ্ধতি নাই। ইভেন 72 সংবিধান তো গণভোটের মধ্যে পাসও করা হয় নাই। আচ্ছা, এবার আমরা বলেছি যে দেখবেন, এটা আবুল মনসুর আহমদের একটা খুব চমৎকার তর্ক ছিল যে মূলনীতি হচ্ছে রাষ্ট্রের সাথে সম্পর্কিত ব্যাপার, যেটা আপনি কাভার করতে পারেন অন্যভাবে। মানে মূলনীতি মানে কি, যে আমি স্টেটের মধ্যে জনগণকে এই জিনিসগুলো, এই আইডিয়াগুলো মানে বাস্তবায়ন করার চেষ্টা করব। উনি বলছেন যে এটা হলো একটা সরকারের সাথে সম্পর্কিত বিষয়, যে সমাজতন্ত্র একটা অর্থনৈতিক প্রোগ্রাম, এটা একটা দল বলতে পারে যে এই আমার অর্থনৈতিক প্রোগ্রাম, এটার ভিত্তিতে আমাকে ভোট। রাষ্ট্রের কোনো বিষয় না, এটা একটা দলের বিষয়, যে ওই যে প্রোগ্রামটা দেখে জনগণ তাকে পছন্দ করলে সে এসে ক্ষমতায় দেশ চালাবে। কিন্তু জনগণের সাথে সম্পর্কিত জিনিস হচ্ছে মৌলিক অধিকার, স্টেটের ওই যে ইনস্টিটিউশনসগুলোর জবাবদিহি এবং পারস্পরিক যে ভারসাম্য, এইটা যদি নিশ্চিত করা যায়, এবং সিটিজেন্স রাইট যদি আপনি, যেমন আমেরিকান কনস্টিটিউশনে কি কোনো মূলনীতি আছে? বিল অফ রাইটস, যে ওইটাই হলো ওদের সংবিধানের এসেন্স, যে এইটা ভায়োলেট করা যাবে না কখনোই, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আপনি, এবং আবুল মুসা আহমদ বলছিলেন যে মৌলিক অধিকার প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, মূলনীতি আসবে পরে, কারণ এটা রাষ্ট্রের ব্যাপার, ওটা জনগণের ব্যাপার, ঠিক আছে? কিন্তু এইটা আমাদের এখানে আসে নাই। ফলে আমরা দেখতে পাচ্ছি এখনও যখন আমরা আমাদের প্রধান টার্গেট যখন স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটাকে নির্মূল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা, তখন আমাদেরকে আননেসেসারি টাইম দিতে হচ্ছে এই মূলনীতি, দেশের অমুক পক্ষ এই মূলনীতিটার পক্ষে, অমুক পক্ষ এটার বিরুদ্ধে, এই ধরনের এবং বিএনপি এখানে একটা
মানে আমি বলবো যে চালাকি করতে চাচ্ছে, তারা বলতে চাচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফেরত যাব। তো পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থা ফেরত যাওয়া মানে পঞ্চম সংশোধনীটাকে তারা এখানে রিস্টোর করতে চাচ্ছে। পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে কিন্তু ওই শুধুমাত্র ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে আরেকটা জিনিসকে ঢোকানো হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা মনে করি যে এতে সংকটটা যাবে না, মানে সংকটটা আরও গাঢ় হবে, কারণ এটার কোনো না কোনো অংশ দেশের এটা বিরোধিতা করবে। এই কারণে আমরা মনে করি যে মূলনীতির এই তর্কেই সম্ভব হলে, আমরা কিন্তু বলেছি যে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্রে 3টা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং সাথে গণতন্ত্র, এগুলো থাকুক। পাশাপাশি আমাদের দেশে যেহেতু অন্য ধর্মের এবং অন্য জাতির, অন্য সম্প্রদায়ের মানুষ আছে, তারা সেফ ফিল করে, কমফর্ট ফিল করে বা প্রোটেক্টেড ফিল করে, এমন একটা আইডিয়া আপনি সংবিধানে দিতে হবে, যেহেতু ধর্মনিরপেক্ষতা উঠে যাচ্ছে। কারণ আপনাকে আবার ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটা জাস্টিফাই করতে হবে যে আমরা এখানে না হয় ধর্মনিরপেক্ষতার যে মতাদর্শিক রাজনীতি, এটা সমস্যা জানি বলে এটা বিরোধিতা করছি, কিন্তু মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে কী যাচ্ছে যে সেকুলারিজম সরিয়ে দেওয়া হচ্ছে এবং প্রোপাগান্ডাটা হচ্ছে যে একটা ধর্মরাষ্ট্র কায়েম করার চেষ্টা হচ্ছে। ফলে আপনাকে তো সেকুলারিজমের রিপ্লেসমেন্টে আপনি কী দিচ্ছেন এটা আসলে দেখাতে হবে, এবং আমাদের দেশেরও অন্য জাতি, অন্য ধর্মের মানুষদেরও জন্য একটা স্বস্তিদায়ক ব্যাপার হবে। সেই কারণে আমরা কমিশনকে বলেছি এই যে 4টা বললাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, এই 4টা মাস্ট। এর পাশাপাশি আপনি প্লুরালিজমে যদি আরও কোনো ভালো বাংলা পান সেটা আপনি করেন, অথবা অন্তর্ভুক্তি কিংবা ইনক্লুসিভিটি নিশ্চিত করে এমন একটা কিছু আপনি এখানে এটা আমরা রাষ্ট্রধর্ম কি থাকবে? রাষ্ট্রধর্মের প্রসঙ্গটা কমিশনও এটা নিয়ে আমাদের কাছে কোনো প্রশ্ন করে নাই। এটা নিয়ে সকল দল হচ্ছে এটা নিয়ে এক ধরনের লুকোচুরি খেলতেছে। তো আপনি ভাইকে জিজ্ঞেস করেন যে রাষ্ট্রধর্ম নিয়ে ওনাদের পজিশন কি। আচ্ছা, সংবিধানের মূলনীতি নিয়ে আপনাদের অবস্থান না পরিষ্কার করেন একটু। আমরা তো এখানে যে কথাটি সরার তুষার বলেছি, আমরা কি একটা জায়গায় দেখেন, আমরা গণতন্ত্র বিশ্বাস করি এবং অধিকাংশ জনগণের মতামতকে আমরা প্রাধান্য দিই রাজনৈতিক দল হিসেবে। সেখানে আপনি দেখেন উনি যেটা বলছে, আমরা যেটা ধর্মনিরপেক্ষ, আমরা কি করেছি যে মহান সৃষ্টিকরার উপর বিশ্বাস এবং সকল ধর্মের স্বাধীনতা, এখানে কোনো ধর্মকে ছোট করা হয়নি। বরং আপনি জাতীয়তাবাদের ক্ষেত্রে আপনি দেখেন ওনারা যে বহুত্ববাদ বলে, কারণ আমরা অধিকাংশ মুসলিম রাষ্ট্র, এখানে আপনাকে সেইটা দেখতে হবে, মুসলমানদের সেন্টিমেন্টটাকেও আপনাকে ধারণ করতে হবে। সেখানে আমরা বলেছি বাংলাদেশি জাতীয়তাবাদ যদি আপনি রাখেন ওখানে, তাহলে কিন্তু সকল সম্প্রদায়কে কিন্তু এখানে কাভার করে। এই ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নাই। বরং আমরা মনে করি আজকে রাষ্ট্রের মূল সংকট যেখানে, সেইগুলা থেকে দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য আজকে মূলনীতি এই সবগুলো নিয়ে আজকে এনসিপি এরা আলোচনা করে। আরেকটু ব্যাপার এখানে চমৎকার আপনি দেখেন, এখানে চমৎকার মানে এখানে ট্রিক্স আছে, এখানে কৌশল আছে। সামনে দেখেন এই যে আজকে এই যে কমিশনগুলি যে রিপোর্টগুলি দিচ্ছে, এখানে কোনো রাজনৈতিক দলের কোনো রিপ্রেজেন্টেটিভ কিন্তু নাই। আপনি দেখবেন সব এক্সপার্টকে দেওয়া হয়েছে। অনলি অন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটিতে কিন্তু একটা করে লোক আছে, প্রত্যেকটা কমিটিতে। তারা তাদের যে আইডিয়াটা সেটা এখানে ঢুকিয়ে দিয়ে এখন তারা বলছে যে তাদের এই কমিশনের টোটাল আইডিয়াগুলোর সাথে আমরা কনফ্লিক্ট করছি। মানে অর্থাৎ রাজনৈতিক দলগুলিকে এখানে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে খুব কৌশলে। কারণ এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন করে কিন্তু প্রতিনিধি এখানে আছে, তারাই কিন্তু এই কাজটা ওখানে করেছে। সুতরাং আমি মনে করি এই বিতর্কগুলির কোনো গুরুত্ব নাই। হ্যাঁ, যদি আপনি বৈষম্য এনসিপি যদি মনে করে আগামী দিনের রাষ্ট্র কাঠামোকে তারা ব্যাপক পরিবর্তন করতে চায়, তাহলে আমাদের স্পষ্ট বক্তব্য, ওনারা গণতন্ত্রে যদি বিশ্বাস করে আগামীতে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হবে, ডক্টর ইউনূস সাহেব এই গ্যারান্টি দিয়েছে সবাইকে, এবং আমরাও বিশ্বাস করতে চাই। তারা তাদের ম্যানিফেস্টোতে বলুক, আমরা যদি বাংলাদেশের রাজনীতিতে আগামীতে যদি আপনাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, আমরা এই জায়গায় চেঞ্জ করব। সেটা আপনার মূলনীতি হোক, সেটা ধর্মনিরপেক্ষতা বলেন, সেকুলারিজম বলেন, ওই গণপরিষদ বলেন, যত পরিবর্তন তারা আনতে চায়, জনগণ তাদেরকে যদি ম্যান্ডেট দেয় তারা পরিবর্তন করবে। এখানে আমাদের কোনো আপত্তি নাই, আমরা তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু অহেতুক বিতর্ক, এই যেমন আপনার বলেছে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র হচ্ছে, আজকে দেখেন তার একটা এক্সাম্পল আপনি দেখেন। কোনটা? এই যে আজকে দেখেন এনসিপি বলেছে এই যে নিবন্ধনের জন্য 3 মাস পিছাতে হবে, আজকে পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ নানা কৌশলে নির্বাচনটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, যেটা বাংলাদেশের যে একটি এই যে ডক্টর ইউনূসের যে নিরপেক্ষতা এবং তার সকল মানুষের যে তাদের প্রতি একটি বিশ্বাস, সেই ক্ষেত্রে আমি মনে করি একটা ব্যাপক প্রশ্নবোধক চিহ্নের জন্ম দিচ্ছে। যে আবু সাইদ খান, এই মূলনীতি নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে সংস্কার প্রশ্নে, এটা কি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিনা? ডেফিনেটলি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা যে এই যে 4টে মূলনীতি, এটাকে আওয়ামী লীগের মূলনীতি বলা হয়েছে, কিন্তু এটা ঠিক না। কেন? এটা আমাদের সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত। যেমন ধর্মের নামে এখানে শাসন শোষণ হয়েছে, তখন রাজপথে আওয়াজ উঠেছিল যে ধর্মের নামে শাসন করা চলবে না, ধর্মের নামে শোষণ করা চলবে না। অর্থাৎ রাজনীতির সঙ্গে ধর্মের যে এই যোগটা, অর্থাৎ রাজনীতি হবে ধর্মনিরপেক্ষ, সেখান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটা কিন্তু উঠে এসেছে।
60-এর দশকে সমস্ত দলের যারা যারা সংগ্রামে ছিল তাদের আওয়াজ ছিল, ম্যানিফেস্টোতে ছিল, ইভেন আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল হচ্ছে সমাজতন্ত্র, এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলা হয়েছিল 70-এর, যার পর ভোট হয়েছে। তো এইটা সেখানে সমাজতন্ত্র ছিল, এবং এখানে তারপরে হচ্ছে গণতন্ত্র তো ছিল, সব সংগ্রামের ভিতরে গণতন্ত্র ছিল, আর মূল আন্দোলনটা ছিল জাতীয়তাবাদী আন্দোলন। এখন তখন একটাই বিতর্ক উঠেছিল যে জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত কিনা। এবং তখন এম.এন. লারমা, মানবন্ধরার লারমা, তিনি আওয়াজ তুলেছিলেন যে আমি তো বাঙালি নই, আমার বাপদাদাও বলেন নাই যে আমি বাঙালি, অতএব এখানে আমাকে কেন বাঙালি করা হচ্ছে। এবং এই বিতর্কটা উঠেছিল। আর বাকি সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনো বিতর্ক ছিল না। এবং কি সংসদের বাইরে যে রাজনৈতিক দল ছিল কেউ স্টেটমেন্ট দিয়ে বলে নেই যে এটা রাষ্ট্রীয় নীতি না, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে না। বিভিন্ন এবং কোনো কলামিস্ট, কোনো লেখক, কোনো বুদ্ধিজীবী কেউ সে এখন যে প্রস্তাবগুলো দেয়া হচ্ছে মূলনীতির ক্ষেত্রে, এখন আমি যেটা জিনিসটা বলি যে এখানে যে এই যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এটার মধ্য দিয়ে আজকে যেটা বলা হচ্ছে যেমন বৌদ্ধবাদ কিংবা এর সঙ্গে মানবিক মর্যাদা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই তো সামাজিক সুবিচার, এগুলো বলা হয়েছে। তো এগুলো বলার মধ্য দিয়ে তার চেয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর ওয়েল ডিফাইন্ড, এবং এর মধ্য দিয়ে এখানে বৌদ্ধবাদী সমাজের কোনো নেই, বিরোধ নেই, এবং এখানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বলার মধ্য দিয়ে এখানে একটা মানবিকতা, সামাজিক সোশ্যাল জাস্টিস সব কিছুই এটার আওতায় পড়ে যায়। অতএব এখানে রাষ্ট্রীয় নীতি পরিবর্তনের কোনো যুক্তি নেই। আর একটা হচ্ছে যে হ্যাঁ, তবে যেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, এটা তো কেবল বাঙালি রাষ্ট্র না, এখানে অন্য অন্য জাতিসত্তার মানুষ রয়েছে। অতএব সেখানে এই জায়গাটা একটা পরিবর্তন আসতে পারে, যদিও বা আমাদের 6-2 সংবিধানে সেখানে বলা হয়েছে যে নাগরিক হিসাবে বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন, কিন্তু জাতি হিসাবে বাঙালি এটা চেঞ্জ করে দিলে হয়। জাতি হিসাবে বাঙালি, চাকমা, মারমা, অর্থাৎ জাতি হিসাবে বাঙালি এবং সব জাতিসত্তা উল্লেখ করে দিলে হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে সংবিধানের 9 অনুচ্ছেদের ব্যাখ্যাটা পরিবর্তন করে দিলে হয়ে যায়, কিন্তু সামগ্রিকভাবে এটা পরিবর্তন করা কোনো নেই। আরেকটা হচ্ছে যে ঠিক আছে, আপনি ধর্মনিরপেক্ষতা তুলে দিয়ে রাষ্ট্রধর্ম রাখলেন, তাহলে কি অন্য অন্য ধর্মের মানুষের অধিকার স্বীকৃত হবে? তারা কি স্বাচ্ছন্দ্য বোধ করবে? আপনি তখন কি আদিবাসীদের অধিকারটা কিভাবে সংরক্ষিত হবে? বিষয়টা হচ্ছে যে সংবিধান তারই প্রোটেকশন দরকার, যে পিছিয়ে থাকে, যে সংখ্যালঘু, তার প্রোটেকশন দরকার। কিন্তু আমরা বাংলাদেশের সংবিধানে সংখ্যাগুরুর প্রোটেকশনের কথা ভাবছি। তো আমরা মনে করছি যে মুসলমানদের প্রোটেকশন দিতে হবে, মুসলমানদের ধর্মের প্রোটেকশন দিতে হবে। ধর্ম তো যার যার ধর্ম, যার বিশ্বাস, মসজিদে, মন্দিরে, গির্জায় কিংবা তার অন্তরের বিশ্বাস থাকবে। এটার জন্য রাষ্ট্রের একটা ধর্ম থাকার দরকার নাই। রাষ্ট্র নিশ্চয়ই তার চরিত্রগতভাবে হবে ধর্মনিরপেক্ষ। আপনি যদি বলেন যে এই টেলিভিশনের একটা ধর্ম থাকতে হবে, তো সেইটা তার হয় না, কেন টেলিভিশন তো একটা সংগঠন, এই সংগঠন না, ব্যক্তির ধর্ম থাকে, কিন্তু রাষ্ট্রের তো ধর্ম থাকার কোনো দরকার নেই। অথচ আমরা আমাদের রাজনৈতিক দলগুলো বিস্ময়করভাবে, সমস্ত রাজনৈতিক দলগুলো এখানে ধর্মনিরপেক্ষতা থাকবে কি থাকবে না এই বিতর্ক রয়েছে, কিন্তু রাষ্ট্রধর্ম থাকবে কি থাকবে না এটা নিয়ে। অথচ যখন এরশাদের আমলে রাষ্ট্রধর্ম করা হলো, তখন বিএনপি এবং আওয়ামী লীগ একযোগে প্রতিবাদ করেছিল, জামায়াত ইসলামীও প্রতিবাদ করেছে, ইভেন জামাত ইসলাম, রাইট। তো কিন্তু এখন চুপচাপ রয়ে গেছে। এবং নির্বাচন কমিশন তো অনেক গণতান্ত্রিক মডারেট দৃষ্টিভঙ্গির লোক, ওই কমিশন, আমাদের সংস্কার কমিশন, তো তারাও এই ব্যাপারে নির্বিকার, তাদের এই ব্যাপারে কোনো সে নেই। তো এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। অতএব আপনি রাষ্ট্রধর্ম রেখে আপনি কি বৌদ্ধবাদ কায়েম হবে? রাষ্ট্রধর্ম রেখে কি সোশ্যাল জাস্টিস হবে? রাষ্ট্রধর্ম রেখে কি এখানে সাম্য, মানুষে মানুষের সাম্য গড়ে উঠবে? এখানে নারী পুরুষের অধিকার নিশ্চিত হবে? এটা হবে না। অথচ এখানে সবাই নির্বিকার, নীরব আছে। সারা তুষার, বিএনপি বলেছে নির্বাচন তারা ডিসেম্বরে চায়, জামাত এতদিন বলেছে যে সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব, স্পেসিফিকবার বলেছে রোজার আগে চায়, তার মানে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। অন্তর্বর্তী সরকার থেকে বলছে যে ডিসেম্বর টু জুন এর মধ্যে সংস্কারের উপর নির্ভর করে।
আপনাদের দল থেকে আসলে নির্বাচন কবে চান? এটা ঢোকার আগে একটু দুটো কথা একটু রেসপন্স করবো। একটা হলো আমি খুব খুশি হয়েছি যে মানে বিএনপির তরফ থেকে নির্বাচন কমিশনের একটা সমালোচনা এসেছে যে এই যে নিবন্ধনের যে সময়সীমাটা বাড়িয়ে দিয়েছে, এর ফলে বিএনপি এখন নির্বাচন কমিশনের গত অক্টোবর থেকে এই পর্যন্ত থেকে এই প্রথম এই নির্বাচন কমিশনের কোনো সমালোচনা বিএনপির তরফ থেকে এসছে, অন্তত ভাই করেছেন, এই জন্য আমি এটা খুব পছন্দ করলাম। কারণ এখন নির্বাচন কমিশন এটা খুব রেগুলার প্রক্রিয়া, যখনই আপনি গণবিজ্ঞপ্তি দেবেন নিবন্ধনের জন্য আবেদনের প্রেক্ষিতে সময় বাড়বে, এটা সবসময় ঘটে এসেছে। কিন্তু এখন নিবন্ধনের সময় বাড়ালেও এটা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। ভেরি ফাইন। আইটলো ভাইয়ের সাথে আমি খুব, ভাই তো এই ইতিহাসের মধ্যে আসছেন, আমরা ইতিহাস পড়েছি, আমি খুবই বিনয়ের সাথে একটা জিনিসে বলি, যদি ভাইয়ের এই কথাটা ঠিক হয় যে সমাজ এই যে 4টা মূলনীতি, এই 4টা মূলনীতির ব্যাপারে তখন কোনো আপত্তি ছিল না, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আবুল মনসুর আহমদকে আমরা কোথায় প্লেস করব? তিনি তো পরিষ্কারভাবে লিখছেন যে আমরা 6 দফা এবং 11 দফার ভিত্তিতে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, এই 4 দফার এটা তার হুবহু এই ধরনের লাইন। মাওলানা ভাসানীর হক কথাতেও এই ধরনের কথাবার্তা পাওয়া যায়, আপনি যে হক কথার ভলিউমটা দেখেন। যাই হোক, এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ওই সময়ও অনেক আপত্তি ছিল এটা নিয়ে। আর এখন আমরা কখন নির্বাচন চাই? আমরা বলেছি নির্বাচনের সময় হবে। বাংলাদেশের নির্বাচন ছাড়া ভিন্ন কোনো পথ নাই। 1-11 করার চেষ্টা করা হয়েছে, সেটা সফল হয় না। এখানে এগুলো চলবে না, এটা মিশন না, এটা তিউনিসিয়া না। এখানে আপনাকে ইলেকশনের পথে আসতেই হবে, কিন্তু ডিসেম্বরেই ইলেকশন দিতে হবে, দিস ইজ আওয়ার কাট অফ টাইম। আমরা এটার বিরোধিতা করেছি, এবং যদি আপনি ডিসেম্বর ইলেকশন না দেন তাহলে দেশে বিশৃঙ্খলা হবে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে যদি ধরা যাক সঙ্গত কারণেই, সময়ের কারণে মার্চে গেল, তাহলে কি বিশৃঙ্খলা যে হবে বাকি এই 3 মাস, এটা দায়িত্ব কে নেবে? কার দায় হবে তখন? আমরা বলেছি যে আপনি প্রয়োজনীয় সংস্কার সেরে, যে সংস্কারগুলো এই যে বিশেষত এই 6টা কমিশনের যে সংস্কার, জুলাই চার্টার ইত্যাদি, এটা সেরে আপনি যদি ডিসেম্বরে ইলেকশন আয়োজন করতে পারেন, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমাদের জন্য যাহা ডিসেম্বর তাহাই মার্চ, 2-3 মাসের পার্থক্য কি হবে? কিন্তু দেখা যাচ্ছে বিএনপি ডিসেম্বরের পরে একদিন হলেই বিএনপির জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের জন্য আপনি ডিসেম্বরে করেন না মার্চে করেন, 2-3 মাসে হেরফেরে খুব বেশি সমস্যা হবে না। কিন্তু আমরা দেখতে চাই যে এটা দুটো জিনিস দেখতে চাই। একটা হচ্ছে আপনি সংস্কারের যেগুলো একদম মৌলিক সংস্কার আমাদের ভাষায়, কিংবা কমিশন বলছে যে যার মধ্যে দিয়ে বাংলাদেশের স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা যাবে, এই ধরনের সংস্কারটা কতটুকু নিশ্চিত করা হচ্ছে। 2 নম্বর জিনিস আমরা দেখতে চাইবো, এই যে জুলাই চার্টার, ভাই খুব সঠিক একটা প্রশ্ন তুলেছেন, এটা যে 3 জোটের রূপরেখার পরিণতি হবে না, তার কি? এটা তো বাস্তবায়ন হয় নাই। 3টা জোট একই দিনে ঢাকা শহরে ঘোষণা করেছে, সেই 3 জোটের রূপরেখা তারাই ভায়োলেট করেছে, তাই না? তাহলে এখনও যে জুলাই চার্টারের ক্ষেত্রে এটা হবে না, এটা নিশ্চয়তাটা আমরা বুঝতে চাইবো। এই দুটো জিনিস আপনি করে আপনি যদি ডিসেম্বর ইলেকশন দেন, আমরা উৎসব মুখর পরিবেশে এই ইলেকশনে জয়েন করতে চাই, কারণ আমাদের জেনারেশন এখন পর্যন্ত কখনোই কোনো ভোট দিতে পারে নাই। কিন্তু এই যে ইলেকশন পেছানো, এইসব কথাবার্তা না বলাই ভালো, কারণ আপনি এটা খুব সঙ্গত, একটা খুব প্র্যাকটিক্যাল কারণ আপনি ভেবে দেখেন, 28 ফেব্রুয়ারিতে 25-এর 28 ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা একটা দল, তার জন্য ডিসেম্বরের ইলেকশন আর মার্চে ইলেকশনে কি এমন মানে রাত আর দিন পার্থক্যটা কি হবে? আপনাদের তো এখনো নিবন্ধন নাই। হ্যাঁ, নিবন্ধনের কার্যক্রম তো আমরা করছি, এই জন্য তো আমরা সময় চেয়েছি। এবং নিবন্ধন এটা তো খুব পরিষ্কার রোডম্যাপ দেখা যাচ্ছে, একটা দল আত্মপ্রকাশ করেছে, নিবন্ধনের জন্য সময় চেয়েছে, নিবন্ধনটা সে করবে, শর্ত পূরণ করবে, নিবন্ধনের জন্য আবেদন করবে এবং ইনশাল্লাহ পেয়েও যাবে নিবন্ধন। তাহলে এই দল তো আসলে ইলেকশনের মুখেই আগাচ্ছে। এই দল তো মানে রাজনৈতিক দল করার মানেই তো হচ্ছে আপনার সে মানে জনগণের রায়ে সরকারে যেতে চায় এবং দেশ পরিচালনা করতে চায়। কিন্তু এই আমরা মানে কোন রাষ্ট্রের আন্ডারে, মানে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অধীনে নাকি গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন হবে, এটাই হচ্ছে বিবেচ্য প্রশ্ন। এবং এটার জন্য আপনার অনন্তকাল অপেক্ষা করার দরকার নাই। আওয়ামী লীগ সরকার যদি 2024 সালের 7 জানুয়ারি ইলেকশন, যে ডামি ইলেকশনটা করে তারা টিকে গিয়েছিল, যদি আলটিমেটলি তারা টিকতে পারতো, তাহলে 2029 সালের আগে বাংলাদেশে নির্বাচন হতো না। আমরা তো 29 পর্যন্ত আপনাকে যেতে বলছি না, আপনি বলছি যে একটু সবুর করেন, এই ডিসেম্বর টু মার্চ কি জুন, এই তো টাইম লাইন। এবং ডক্টর ইউনূসের মতো একজন পুরো পৃথিবীতে গ্রহণযোগ্য একজন ব্যক্তি জাতিসংঘের মহাসচিবকে পাশে রেখে বলেছেন যে জুন ক্রস করার কোনো সুযোগ নাই। সেটা হলো, কিন্তু ধরুন নির্বাচনের বিষয়ে তো আপনাদের নেতাদের বক্তব্য যা শুনছি, যে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, বিএনপির প্রশাসন হয়ে গিয়েছে, তাহলে নিরপেক্ষ নির্বাচন হবে কিভাবে? নিরপেক্ষ এই দুটো প্রশ্ন। একটা হলো এই জনপ্রশাসন এখন যেটা আছে, এই পুলিশ এবং এই নির্বাচন কমিশন, তার কি অতীতে সর্বশেষ কবে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার রেকর্ড আছে? নাই তো। সেম জনপ্রশাসন, শুধুমাত্র ডক্টর ইউনূসের সরকার এসছে বলে এটা চেঞ্জ হয়ে গেছে তা না। পুলিশ আগের মতোই আছে, নির্বাচন কমিশনও এটা ব্যক্তির আলাপ না যে সিইসিতে অমুক ভদ্রলোকটা আছে, এটা কমিশনের আলাপ। কোন আইনে কমিশন পরিচালিত হয়, কোন বিধান দ্বারা কমিশন পরিচালিত হয়, সেটার প্রশ্ন। এই জিনিসগুলো তো সংস্কার করতে হবে। এবং বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে শুধু নির্বাচন কমিশন একমাত্র ফ্যাক্টর না, জনপ্রশাসন, বিশেষত এসপি, ওসি, ডিসি এবং ইউএনও, এই 4টা পদ খুবই খুবই ভাইটাল। তারপর হচ্ছে আপনার পুলিশের ভূমিকা, পুলিশ, এসপি, ওসির কথাটা আসে এটা, এবং যারা সরকার আছে তাদের ইন্টেনশনটা কি। বাংলাদেশে আপনি দেখবেন রফ কমিশনের
অধীনে নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আসলো 91 সালে, একটা সুষ্ঠু নির্বাচন হলো। সেই একই রফ কমিশন বিএনপির অধীনে খুবই ন্যাক্কারজনক মাগুরা উপনির্বাচন উপহার দিয়েছে। কেন? তার মানে নির্বাচন কমিশন একমাত্র বিবেচ্য বিষয় না, প্রধান নির্বাহীর ইন্টেনশনটা এখানে গুরুত্বপূর্ণ। তা আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনূস সাহেবের তিনি বলেছেন যে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচনটা এবার হবে, সেটা এবার হলো। কিন্তু আমরা গ্যারান্টি চাই যে এর পরে 5 বছর পরে তো আবার ইলেকশন আসবে, তখনও যেন ব্যাপারটা একই রকম থাকে। এটার একটা ব্যক্তির উপর আমরা নির্ভর করতে চাই না, দলের সদিচ্ছার উপর নির্ভর করতে চাই না, আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে চাই। জি, এবিএম মোশাররফ হোসেন, আমরা শেষ করব। আপনার নির্বাচন নিয়ে যত কথা বলেন, যতবার বলেন, আওয়ামী লীগ যাদের 15 বছর যাদের অত্যাচার আপনার দৌড়ের উপর ছিলেন, তাদের বিচার নিয়ে তো তেমন কোনো কথাবার্তা আপনারা শুনি না। কে বলছে আপনাকে? এটা বলি আমি খুব একটা শুনি না। এটা বললে আমরা প্রতিনিয়ত বলছি যে ফেসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে, এবং এই যে তার সাজানো প্রশাসন, এখানে সারাত তুষার আছে, আমি জানি না কেন এনসিবি দায় দায়িত্ব নিচ্ছে না। তাদের 2 জন প্রতিনিধি এখনো এই সরকারের মধ্যে আছে, এখনো 2 জন প্রতিনিধি আছে, এবং আমরা যতটুকু দেখি যে নানা ক্ষেত্রে তাদের একটা ব্যাপক প্রভাব ইউনূস সরকারের প্রতি আছে। সেখানে তারা কেন এখনো প্রশাসনকে আওয়ামী লীগ মুক্ত করতে পারছে না? বরং আমি আপনাকে একেবারে পরিসংখ্যানগতভাবে দিতে পারি যে শেখ হাসিনার সাজানো প্রশাসন দিয়ে ডক্টর ইউনূস এখনো বাংলাদেশ পরিচালনা করছে। এর রহস্যটা কোথায়? এখন আমরা কিন্তু এটা বুঝি না। ওনারা বলছে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রশাসনকে সাজাতে হবে, চেঞ্জ করতে হবে। আমরা তো কোনো লক্ষণ এটাকে দেখি না। বরং আপনি দেখেন, আমরা এই নির্বাচন নিয়ে আমরা কেন আমরা সন্দিহান। ওনাদের কোনো নেতা বলে যে শেখ হাসিনার বিচার ছাড়া কোনোভাবে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত দেওয়া যাবে না। তাইলে আপনি কি সে ফেসিস্ট শেখ হাসিনার মতো, এই যে আয়নাগরের মতো, গুমের মতো, কাউকে ক্যাঙ্গারু কোডের মতো সাজা দিয়ে দেবেন? অথবা এটা তো বিচার বিভাগের ব্যাপার, তত্ত্ব উপাত্তর ব্যাপার। সুতরাং আপনাকে আইনের শাসনে বিশ্বাস করতে হলে আপনাকে সেই প্রক্রিয়া আগাতে হবে। একদিকে যেমন আমরা সংস্কার চাই, এবং আমরা স্পষ্ট ভাষায় আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে সংস্কার আর নির্বাচনের মধ্যে কোনো কনফ্লিক্ট আমরা দেখি না। নির্বাচনের মতো হবে, সংস্কার মতো চলবে। আমরা বলেছি যে কথাটি সারাত তুষারের সাথে একমত যে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য কোন জায়গাটা আপনার বর্তমানে রিপেয়ার করা দরকার, কোন জায়গাটা এখন সিরিয়াসলি অ্যাকশন নেওয়া দরকার, আপনি সেইটা নেন। কিন্তু 8 মাসে কি আপনি দৃশ্যমান কোনো অবস্থা দেখেছেন? আপনি বলেন, আপনি তো গণমাধ্যমে আছেন, যে নির্বাচন অবাধ সুস্থ করার জন্য এই জায়গায় আমার দরকার। আপনি দেখেন যে কথাটি আমরা বলেছি যে 14, 18, 24-এ যে কর্মকর্তারা এই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভূমিকা পালন করেছে, আপনি তাদের বিরুদ্ধে এখনও কি সেই নুরুল হুদা অথবা কাজী রকিবুল হুদা এরা একজনের বিরুদ্ধে আপনি একটা মামলা পর্যন্ত করতে পেরেছেন? আপনি তো আমরা চাই এক্সাম্পল তৈরি হোক, আপনি কিন্তু করেন নাই। যার জন্য আমাদের বক্তব্য স্পষ্ট যে আপনার যেমন সংস্কার হবে, পাশাপাশি নির্বাচনে আপনাকে প্রস্তুতি নিতে হবে। কিন্তু আপনি যদি দীর্ঘদিন ক্ষমতা, এখন যেমন কোনো মহল থেকে কিন্তু আপনি দেখেন কিছু বলার চেরা যায়, ইউনূসকে আগামী 5 বছর আমরা দেখতে চাই, অর্থাৎ এই সকল শব্দ, এবং উপদেষ্টারাও বলে, এবং আমরা দেখি আবার এনসিবির নেতারাও বলে যে 5 বছর আমরা দেখতে চাই। তো এই সকল ঘটনা আগামী দিনের একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে ব্যাপক সন্দেহ আমাদের আছে বলে আমরা মনে করি। শেষ করব আমি, আবু সাইদ খান, আপনি যদি একটু যোগ করেন। দুটো জিনিসই দরকার, তো নির্বাচনও দরকার, সংস্কারও দরকার। তো নির্বাচন তো আমরা 3টা নির্বাচন না হওয়ার মধ্য দিয়ে জনগণের যে ক্ষোভ, জনগণের মধ্যে যে ক্ষোভ যন্ত্রণা আছে তার প্রশমন দরকার, এবং একটা অর্থবহ নির্বাচনটা দরকার। এবং সেই নির্বাচনকে সামনে রেখে 2টো জিনিস হতে পারে। একটা হচ্ছে কিছু প্রয়োজনীয় সংস্কার যেগুলো করতে হবে, এবং সেই সঙ্গে একটা অঙ্গীকারনামা হতে পারে। অঙ্গীকারনামা সম্পর্কে আমি সেটা কতটুকু বাস্তবায়ন হবে সেই ব্যাপারে সংশয় আছে, কথা দিলাম রাখলাম না। হ্যাঁ, তারপরেও আমার মনে একটা অঙ্গীকারনামা অর্থাৎ একটা ন্যাশনাল চার্টার দরকার, এবং সেই জন্য প্রয়োজনীয় যেমন পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো, নির্বাচন করার জন্য নির্বাচনী আইন যথেষ্ট শক্তিশালী, নির্বাচনী আইন আছে কিন্তু প্র্যাকটিসটা নেই। তো তারপরেও নির্বাচন আইনের যদি কোনো সংশোধনী দরকার হয় সেগুলো করা যেতে পারে। আর একটা হচ্ছে আমাদেরকে রাখতে হবে যে যত বেশি আইন হবে ততই বেশি অগ্রগতি হবে এমন ব্যাপারটা না। তো আইনটা দরকার, কিন্তু সেই সঙ্গে চর্চার মধ্য দিয়ে আইনের প্রয়োগটা হচ্ছে নিশ্চিত হওয়া দরকার। আর একটা হচ্ছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, বিভিন্ন সময় চলার পথে সংস্কার হতে থাকবে। এবং রাষ্ট্র যেমন ধরেন যে সংশোধনীর ব্যাপারটা যদি বলি, ইন্ডিয়ার কনস্টিটিউশনে বোধহয় 100-র উপরে 106 বার হয়েছে। আমাদের কনস্টিটিউশনেও গত
অনেকবারই হয়েছে, কিন্তু আমরা কতগুলো জিনিস নিয়ে যে বিতর্ক করি যে কনস্টিটিউশন বাতিল কিংবা এটার সে রিপাবলিক হয়েছে, এই রিপাবলিকের ঘোষণা থেকে সাংবিধানিক নাম পরিবর্তন হতে হবে, আমার কাছে এগুলো মনে হয় এগুলো সমস্যাকে আরও জটিল করে তুলবে। বরং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জন হয়েছে সেই মুক্তিযুদ্ধের ধারাই 90-এর গণঅভ্যুত্থান হয়েছে এবং এই 24-এর অভ্যুত্থান হয়েছে। অতএব এটাকে সমুন্নত রাখতে হবে এবং মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এই মানে 90 এবং 24 সমুন্নত থাকবে না। আবু সাইদ খান অনেক ধন্যবাদ, সারা তোষার অনেক ধন্যবাদ, ABM মোশাররফ হোসেন আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।